আমাকে অত্যন্ত স্নেহ করেন বামপন্থী প্রবীণ নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন। আমি রং দেখে কোনোদিন নাটক দেখতে যাইনি। সম্প্রতি থিয়েটার দেখতে গিয়ে এই মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আমি শ্রমিক ভট্টাচার্যকে একজন থিয়েটার প্রেমী হিসেবে চিনি। দুজনের জায়গায় রয়েছি। আমি বামপন্থাকে আঁকড়েই বেঁচে থাকব। বিজেপি রাজ্য সভাপতির মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া চন্দন সেনের। আমি একজন থিয়েটারের দর্শক, 8 মাস দেখিনি এবং রং দেখে কোনোদিন থিয়েটার দেখতে যাইনি। যারা অভিনয় করেন, আমার দলের সবচেয়ে বড় সমালোচক কৌশিক সেন, তিনি তার প্রথম থিয়েটার আমাকে শেয়ার কীর্তন করে রাখেন। আমাকে যিনি অত্যন্ত স্নেহ করেন, তিনি সিপিআই এর মেম্বার ছিলেন চন্দন সেন। সবচেয়ে বেশি নাটক লিখেছেন, 81 বছর বয়সেও তার নাটক লেখা চলছে। আবার আছে 17 তারিখে একাডেমিতে শো আছে। নিহতের সংলাপ 21 বছর বয়সে লিখেছিলেন, সারা পশ্চিমবঙ্গ বিখ্যাত হয়ে গেছে। তো চন্দনদা রেখেছিল 80 বছর পেরিয়ে গেছে। এটা আমার দলের দুর্বল। শ্রমিক ভট্টাচার্য এখন বিজেপির সভাপতি হিসেবে যে কথাটা বলেছে, আমি যে শ্রমিক ভট্টাচার্যকে এক দীর্ঘদিন ধরে চিনি, সে থিয়েটার প্রেমিক শ্রমিক ভট্টাচার্য। অর্থাৎ আমার দীর্ঘদিন ধরে আমার নাটক সে দেখছে। শ্রমিক আমার কথা বলেছেন, বা আমার সঙ্গে অশোক মুখোপাধ্যায়ের কথা বলেছেন, বা কৌশিক সেনের কথা বলেছেন। এ বলার মধ্যে কোনো অন্যায় হয়েছে বলে আমি মনে করি না। বরঞ্চ মনে করি যে শ্রমিক যে সরকারের যে সরকার নতুন বিজেপি সরকার এসছে আমাদের দেশে, আমাদের রাজ্যে, সেই সরকারের প্রধান হিসেবে শ্রমিক যদি থিয়েটারের প্রতি দৃষ্টি দেয়, থিয়েটারকে যদি দলবৃত্তের বাইরে আনতে পারে, যেটা আগের সরকার পারেনি। আমি আমার জায়গায় রয়েছি, শ্রমিকের জায়গায় রয়েছে। সে ভালো মতো তার দল চালাক কিংবা সরকার চালাক। আমি ভালো মতো আমার জীবনের যে কটা দিন বাকি আছে, সে কটা দিন আমি আমার বামপন্থাকে আঁকড়ে বেঁচে থাকবো। থিয়েটারটা তো একমাত্র জায়গা আমার। কাঁকুলিয়ায় গুলি বোমার সূত্র ধরে সামনে এসেছে দুর্নীতি, প্রতারণা, কাটমানি সিন্ডিকেট। ইডির দাবি, পুলিশ, প্রমোটার আর পলিটিশিয়ানদের একাংশের আঁতাতেই চলত এই সিন্ডিকেট। যেন চোর খুঁজতে গিয়ে ডাকাত ধরা, এলাকার দখল ঘিরে গুলি বোমা, আর সেই সূত্র ধরেই সামনে এলো দুর্নীতি, প্রতারণা, কাটমানি সিন্ডিকেট, যা চলত পুলিশ, প্রমোটার আর পলিটিশিয়ানদের একাংশের যোগসাজশে। আদালতে যাকে পিপিপি মডেল বলে উল্লেখ করেছে ইডি। 1 ফেব্রুয়ারির সন্ধে এভাবেই অশান্ত হয়ে উঠেছিল গোলপার্কের কাছে কাকুলিয়ারও। বোমা, গুলি, ভাঙচুর, বাদ যায়নি কিছুই। এই ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে সোনা পাপ্পুর নাম, কিন্তু 2 মাসেও পুলিশ তাকে ধরেনি। বিধানসভা ভোটের ঠিক আগে এইসব মামলা হাতে নেয় ইডি। এরপর 1 এপ্রিল বালিগঞ্জের ফান রোডে সোনা পাপ্পুর বাড়ি, পিকনিক গার্ডেনে তাদের পারিবারিক সোনার দোকান, বালিগঞ্জে সান এন্টারপ্রাইজ নামে একটি সংস্থার অফিস ও বেহালায় এই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জয়েস কামদারের বাড়িতে পৌঁছে যায় ইডি। দিনভর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নগদ 1,20,00,000 টাকা। সোনা পাপ্পুর বাড়ি থেকে একটি দেশি পিস্তলও উদ্ধার হয়। পরে আদালতে ইডি দাবি করে এই পিস্তলের কোনো লাইসেন্স নেই। আগ্নেয়াস্ত্রটি ব্যবসায়ী জয়েস কামদারের সংস্থা থেকে কেনা হয়েছিল সোনা পাপ্পুর স্ত্রীর নামে। তার ঠিক 15 দিন পরই কাকুলিয়ার ঘটনা ঘটে বলে আদালতে জানায় ইডি। এরপর কোটি কোটি টাকা প্রতারণা মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন ব্যবসায়ী জয়েস কামদার। গ্রেপ্তার করা হয় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকেও। আদালতে ইডি দাবি করে ব্যবসায়ী, পুলিশ কর্তা ও সোনা পাপ্পু যোগসাজশে চলত জমি দখলদারি সিন্ডিকেট। দুর্নীতির শিকড় থেকে উপড়ে ফেলা হবে, এটা আমাদের কোনো রাজনৈতিক বার্তা নয়, এটা আমাদের সংকল্প। আমরা মানুষকে একথা বলেছিলাম, মানুষ আমাদের উপরে ভরসা করেছিলেন এবং মানুষ সেই জন্য আমাদের ভোট দিয়েছেন। কাউকে রেয়াত করা হবে না, কাউকে বাঁচানো হবে না। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, সোনা পাপ্পু মামলার তদন্তে নেমে জয় কামদার ও শান্তনু সিনহা বিশ্বাসের একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাট গোয়েন্দাদের হাতে আসে, যেখানে একাধিক এফআইআর নম্বর পাওয়া গেছে। ইডির দাবি, এসব ভুয়ো এফআইআর করে চাপ তৈরি করতেন ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। আদালতে ইডি দাবি করে এই প্রমোটার, পুলিশ কর্তার হয়ে সামনে থেকে কাজ করত সোনা পাপ্পু। বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু হুমকি দিয়ে ভয়ের পরিবেশ তৈরি করত। তারপর নামমাত্র টাকায় হাতিয়ে নেওয়া হতো জমি। জয় কামদার, শান্তনু সিনহা বিশ্বাস, সোনা পাপ্পু, একে একে 3 জনকেই ধরেছে ইডি। তাদের থেকে কি তথ্য বেরোবে? বড় মাথা অব্দি পৌঁছবে তারা? এবিপি আনন্দ। কলকাতা পুরসভায় ঘটে গেল নজিরবিহীন ঘটনা।
তালাবন্ধ রাখা হলো পুরসভার অধিবেশন কক্ষ। হাউসের বাইরে হাউস বসালেন তৃণমূল কাউন্সিলর। বিরোধীদের ডাকাই হয়নি, বেআইনি অধিবেশন, পাল্টা দাবি করল বিজেপি। আমরা যদি নো কনফিডেন্স জানি, মেয়র তার ভোট বাঁচাতে পারবেন তো? এইভাবে অধিবেশন কক্ষ বন্ধ করে এটা একটা ইতিহাস হয়ে রইল। প্রথমে পুর কমিশনারের সঙ্গে মেয়রের দ্বন্দ্ব, আর এবার কলকাতা পুরসভায় ঘটল নজিরবিহীন ঘটনা। তালাবন্ধ রাখা হলো পুরসভার অধিবেশন কক্ষ। হাউসের বাইরে পুরসভার ভেতরে কাউন্সিলরদের ক্লাবে হাউস বসালেন তৃণমূল কাউন্সিলররা। এটা একটা সব নির্বাচিত যত আমাদের প্রতিনিধি আছে তাদের একটা চরম অপমান। ধরুন আমরা অ্যাসেম্বলি ডাকলো আর সেখানে অ্যাসেম্বলি খোলা হলো না, এটা একটা নিদর্শন হয়ে রইল। আরে রাজত্ব চলে গেছে, জমিদারি নেই, জমিদারি স্বভাবটা রয়ে গেছে। এই পুরসভাকে আমরা মেয়রের জলসাঘর হতে দেব না। শুক্রবার ছিল পুরসভার মাসিক অধিবেশন, কিন্তু তার একদিন আগে বৃহস্পতিবার কলকাতা পুরসভার তরফে নোটিশ জারি করে জানানো হয় আপাতত এই মাসিক অধিবেশন স্থগিত রাখা হচ্ছে। নোটিশ জারির কিছুক্ষণ পরই কলকাতা পুরসভার সচিব বদল করে দেয় বিজেপি সরকার। কিন্তু আদৌ এভাবে পুরসভার মাসিক অধিবেশন স্থগিত করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল কাউন্সিলরদের একাংশ। চেয়ারপারসনের তরফে সেক্রেটারিকে চিঠি দিয়ে বলা হয় অধিবেশন কক্ষ খুলে দিন, চাওয়া হয় চাবি, কিন্তু অধিবেশন কক্ষ বা কাউন্সিল চেম্বার খোলা হয়নি। এরপরই কাউন্সিলর্স ক্লাব রুমে অধিবেশন করার সিদ্ধান্ত নেন তৃণমূল কাউন্সিলররা। তৃণমূলের 136 জন কাউন্সিলরের মধ্যে অধিবেশনে অংশ নেন 96 জন। মিউনিসিপাল অ্যাক্টকে উপেক্ষা করে সাংবিধানিক অধিকার, এই অধিকার কেড়ে নিতে পারে একমাত্র স্বৈরাচারী শাসন ব্যবস্থা, তার বাইরে কেউ নয়। আজকে এই হাউসে সেই বিরোধীরা কেউ কোনো খবরই পেল না। শুধু বিজেপি নয়, সিপিএম আছে, হ্যাঁ, মানে বামপন্থীরা আছে, খবর পাইনি। হাউসের নিয়ম হচ্ছে সেখানে বক্তব্য রেকর্ড করা হয়, এখানে রেকর্ড হলো না। এটা পার্টি অফিস নয়, এটা ববি হাকিমের ওই স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরে শুয়ে থাকা বৈঠকখানা নয়। আমাকে জানানো হয়নি, আমাদের কাছে কোনো রকম নোটিশ চাইনি। সূত্রের খবর, শুক্রবার পুর ও নগরোন্নয়ন দফতরে বৈঠকে যোগ দেন পুর কমিশনার। বিজেপির তরফে আবার অভিযোগ করা হচ্ছে পুর সচিবকে হুমকি দেওয়া হয়েছে। পুর সচিবকে তারা ভয় দেখিয়েছে, থ্রেট করেছে, বাইরে বেরিয়ে দেখে নেব বলেছে। আমরা যেন বলার স্কোপ না পাই যে মেয়রটা ফাইল চোর, মেয়রের আত্মসহায়কটা ফাইল চোর, এমআইসিরা ফাইল চোর। আমাদের কাছে খবর আসছে ফাইল বান্ডিল বাঁধা হয়েছে, আমরা ওখানে সিসিটিভি লাগিয়ে দিয়েছি। এদিন সন্ধ্যায় কালীঘাটে তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তৃণমূলের 136 জন কাউন্সিলরের মধ্যে উপস্থিত ছিলেন 110 জন। সূত্রের খবর, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কেউ পদত্যাগ করবে না, দল পাশে আছে, ওরা চাপ দেবে কিন্তু পদত্যাগ করবে না কেউ। তৃণমূল নেত্রী আরও বলেন পুরসভায় যেভাবে ঘরে ঢুকতে দেয়নি তা অবৈধ। ববি, তুমি ডরিনা ক্রসিংয়ে একটা ধর্নার জন্য দিন ঠিক করো। বিধানসভায় তৃণমূলকে এখনও বিরোধী দলের মর্যাদা না দেওয়ায়, বিরোধী দলনেতাকে ঘর বরাদ্দ না করায় এদিন বিধানসভাতেই মাটিতে বসে বিক্ষোভ দেখান তৃণমূল বিধায়করা। উপস্থিত ছিলেন 80 জনের মধ্যে 17 জন তৃণমূল বিধায়ক। এখানে কজন আছি, কেন বাকিরা নেই, এটা তো কোনো কথাই নয়। তার কারণ বাকিদের তো অর্ধেককে খবরই দেওয়া হয়নি। আমরা তো এসেছি শুধু উনি ঘরে ঢুকবেন, আমরা যারা কাছাকাছি আছি আমরা এসে ওনার ঘরে ঢোকার সময়টা আমরা সবাই থাকবো। তো সেই কারণে এসে দেখছি ওনার ঘর বন্ধ, সেই কারণে আমরা ওখানে বসেছি। বুধবার বিধানসভার বাইরে আম্বেদকর মূর্তির নিচে অবস্থানে বসেন তৃণমূল বিধায়করা। সেই ঘোষিত কর্মসূচিতে 80 জনের মধ্যে হাজির ছিলেন মাত্র 35 জন তৃণমূল বিধায়ক। অর্ণব মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।